সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। তো দর্শক, আমরা যদি দেখি যে পৃথিবীতে অনেকেই নিজ দেশে ধর্মীয় এবং রাজনৈতিক যদি বৈষম্যের যদি শিকার হয়, তাহলে তারা তৃতীয় কোনো দেশে গিয়ে তারা রাজনৈতিক আশ্রয় চায়। এটা একজন মানুষের ফান্ডামেন্টাল রাইটস এবং এটা জাতিসংঘ স্বীকৃত। তেমনি তিব্বতের বৌদ্ধদের আধ্যাত্মিক ধর্মগুরু দালাই লামা আমরা জানি যে 1959 সাল থেকে ভারতে রাজনৈতিক আশ্রয়ে আছেন। ঠিক তেমনিভাবে ভারতে বর্তমানে রাজনৈতিক আশ্রয়ে আছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো ভারত আমরা জানি যে ওয়েস্টার্ন যে কান্ট্রি আছে, সে ওয়েস্টার্ন কান্ট্রির তুলনায় যে অর্ডিনারি যে পিপল আছে তাদেরকে তারা পলিটিক্যাল যে অ্যাসাইলাম যেটা আছে এটা তারা কমে দেয়, কিন্তু হাই প্রোফাইল কিছু লোককে তারা রাজনৈতিক আশ্রয় দিয়েছে ইতিহাসের বাঁকে বাঁকে। তার মধ্যে একজন হচ্ছে তিব্বতের বৌদ্ধদের আধ্যাত্মিক গুরু দালাই লামা। আমরা জানি যে চীনের যে আছে তিব্বত, এই তিব্বতের রাজধানী হচ্ছে লাসা। এটা এক সময় তিব্বতীরা শাসন করত, কিন্তু চীন যখন চীনারা এক সময় তিব্বতে চলে আসে এবং তিব্বতীদের যে তারা তিব্বতীরা যেখানে শাসন করত, যে তিব্বত এরিয়া চীনের, সেখানে তারা হস্তক্ষেপ করে, কিন্তু তারা তিব্বতীদের সাহিত্য শাসন দেয়। কিন্তু এক পর্যায়ে দেখা যায় যে ভূমি সংস্কার নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। তো একটা পর্যায়ে যে তিব্বতের যে মানে যে আধ্যাত্মিক গুরু যে দালাই লামা, তাকে চীনারা একটা পাহাড়ের উপরে একটা ব্যারাকে তাকে আমন্ত্রণ জানায়, কিন্তু সত্ত্বতে কোনো সহস্র প্রহরী বা তার সাথে কোনো সৈন্য যেতে পারবে না। কিন্তু এটা তিব্বতের যারা জনগণ আছে তারা এটা মেনে নেয় নাই এবং তাকে যেতে নিষেধ করে। পরবর্তীতে আমরা দেখি যে দালাই লামার যে গ্রীষ্মকালীন যে প্রাসাদ আছে সেখানে দালাই লামা থাকে এবং তাকে প্রায় 3 লক্ষ তিব্বতী সেনা অবরুদ্ধ করে রাখে এবং কি তারা তাকে পরামর্শ দেয় যে তাকে তিব্বত ছেড়ে চলে যাওয়ার জন্য। এবং তখন কিন্তু চীনাদের সাথে এক প্রকার বা যুদ্ধ লাগার অবস্থা সৃষ্টি হয় তিব্বতীদের, এবং তাকে তখন তিব্বতীরা আশঙ্কা করছিল যে দালাই লামা যদি তিব্বতে যদি থাকে তাহলে জীবনহানির আশঙ্কা আছে। কিন্তু সে পরামর্শ কমে সে দালাই লামাই সে তখন বলেছিল এক পর্যায়ে যে কয়েক রাতে আমরা পালায়নের কিছুক্ষণ আগে তখন আমি দেখি যে আমার মা বোন তারা পুরুষের পোশাক পরে আছে এবং আমাকে আমার এক দেহরক্ষী পরামর্শ দেয় যে লেই জনগোষ্ঠীর পোশাক পরার জন্য। তো দালাই লামা বলেন যে আমি গিয়ে দেখি যে আমি একবারে হেসে পেলি, তারা একবারে পুরুষের পোশাক পরে আছে দেখি। যাক, আমরা ছদ্মবেশ ধারণ করে তারা তখন সেই প্রাসাদ থেকে পলায়ন করে দালাই লামা তার সঙ্গী সাথী সহ, এবং এক পর্যায়ে সে দক্ষিণ তিব্বতের এক জায়গায় গিয়ে আশ্রয় গ্রহণ করে। তখন নাকি তাদের প্ল্যান ছিল যে তারা সেখানে থেকে চায়নাদের সাথে একটা নেগোসিয়েশন করবে, কিন্তু তখন খবর আসে যে জায়গায় জায়গায় লড়াই হচ্ছে, অনেক তিব্বতী প্রাণ হারাচ্ছে। তখন সে ভারতে চলে আসে, হিমাচল প্রদেশ দিয়ে ভারতে প্রবেশ করে সে দালাই লামা, এবং এখন পর্যন্ত সে তার 80,000 তার লোকসহ সে ভারতের ধর্মশালায় অবস্থান করছে দালাই লামা।
এখন সেখান থেকেই সে তিব্বতীদের লিড দিচ্ছে। তো দর্শক, ইতিহাসের বাঁকে বাঁকে কিন্তু এরকম অনেক ঘটনা আছে যে তিব্বতীরা তাদের যে আবাসস্থল ছিল, এখান থেকে তাদের যে শাসক ছিল ধর্মীয় গুরু দালাই লামা, সে 59 সাল থেকে সে এখন পর্যন্ত সে কিন্তু ভারতের ধর্মশালাতেই আছেন এবং সে এখনও ভারতে রাজনৈতিক আশ্রয়ে আছে। এবং এখন পর্যন্ত তিব্বত হচ্ছে চায়নাদের অংশ, চায়নারা তিব্বত শাসন করছে। তো এই দর্শক, কেউ যদি রাজনীতিক যদি ভুল সিদ্ধান্ত নেয় কোনো রাজ্যে, তাহলে তাকে কিন্তু এটার ক্ষণে ক্ষণে মাসুল দিতে হয়। তার একটা বাস্তব উদাহরণ হচ্ছে যে তিব্বতের দালাই লামা। এখন তারা যদি অন্যভাবে নেগোসিয়েশন করতে পারত চায়নার সাথে, তখন বিরতিতে না গিয়ে চায়না যখন তিব্বতে আক্রমণ করে বসে, তখন যদি তাদের স্ট্র্যাটেজিক যদি প্ল্যান যদি মানে আরও একটু যদি তীক্ষ্ণ হতো যে চায়নার বিশাল সৈন্য সামর্থ্যের বিরুদ্ধে, তাহলে ইতিহাস কিন্তু আজ অন্যরকম কথা বলতো। এজন্য দালাই লামার কাছে এখনও ওই ঘটনাগুলো এখনও একটা দালাই লামার কাছে এই কথাগুলো একটু ড্রামাটিক মনে হয়। সে ছোট্ট দালাই লামা আজকে সে পরিণত বয়সে, এখনও বৃদ্ধ বয়সে ভারতে অবস্থান করছে। এখন দালাই লামার মৃত্যুর পরে তারা একবার সিদ্ধান্ত নিয়েছিল যে তার উত্তরসূরি নির্বাচন করবে না, কিন্তু সে এখন কিন্তু তার সেই সিদ্ধান্ত থেকে সে সরে আসে। এখন তার সে সিদ্ধান্ত নিয়েছে তার উত্তরসূরি নির্বাচন করবে, কিন্তু কে সেই উত্তরসূরি এখন পর্যন্ত কিন্তু সে নাম ঘোষণা করা হয়নি। তো দর্শক, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।